আমাদের চারপাশে একটা জগৎ আছে যা আমরা প্রায়ই খেয়াল করি না, কিন্তু এটা আমাদের প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছে। চলুন আজ আমরা সেই অদৃশ্য জগৎ মানে রসায়নের রহস্যটা একটু খুলে দেখি। আচ্ছা, সকালে যে টুথপেস্টটা ব্যবহার করলেন, কিংবা একটু আগে যে চা খেলেন, অথবা গোসলের সময় যে সাবানটা মাখলেন, ভেবে দেখেছেন কখনো এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে আসলে মিলটা কোথায়? উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু বেশ অবাক করার মতো। এই সব কিছুর পেছনেই আছে রসায়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের জীবনের প্রায় প্রতিটা মুহূর্তে এই রসায়ন কিন্তু আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে। তাহলে চলুন আমাদের দিনের শুরু থেকেই এই ব্যাপারটা দেখা যাক, কিভাবে রসায়ন আমাদের সকালের রুটিনের একদম প্রথম থেকেই কাজ করা শুরু করে দেয়। একবার ভাবুন তো, ঘুম থেকে উঠে যে টুথপেস্টটা নিচ্ছেন, গোসলের সাবান বা শ্যাম্পু, সকালের নাস্তার চা বিস্কুট, যে পোশাকটা পরছেন, এমনকি যে বইটা পড়ছেন তার কাগজ বা কলমের কালি পর্যন্ত, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফল। তো এটা তো বোঝা গেল যে রসায়ন আমাদের চারপাশে আছে, কিন্তু রসায়ন জিনিসটা আসলে কি? চলুন এই যে পরিচিত উদাহরণগুলো দেখলাম, এগুলো থেকেই এর আসল সংজ্ঞার গভীরে যাওয়া যাক। একদম সহজ করে বললে, রসায়ন হলো বিজ্ঞানের সেই শাখা যেটা পদার্থের একেবারে মূল কিছু প্রশ্নের উত্তর খোঁজে। যেমন এই যে আমাদের চারপাশের জগৎ, এটা কি দিয়ে তৈরি, জিনিসগুলো কেন ঠিক সেভাবে আচরণ করে যেভাবে করে, আর কিভাবে একটা জিনিস আরেকটা জিনিসে বদলে যায়। মানে এক কথায় বলতে গেলে এটা হলো পদার্থের গঠন, ধর্ম আর তার রূপান্তরের বিজ্ঞান। আর রসায়নের এই যে যাত্রা, এটা কিন্তু আজকের নয়, এটা হাজার হাজার বছরের পুরনো। ভাবা যায় সেই খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দেও মানুষ তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত, সেটাও কিন্তু এক ধরনের রসায়নই ছিল। এরপর ডেনোক্রিটাসের অ্যাটমের ধারণা, মধ্যযুগে অ্যালকেমিস্টদের সোনা বানানোর চেষ্টা, আর সবশেষে অ্যান্টনি ল্যাভয়েসিয়ারের হাত ধরে আধুনিক রসায়নের জন্ম। কি বিশাল আর দারুণ এক ইতিহাস, তাই না? আর দেখুন, এই হাজার হাজার বছরের যাত্রাটা আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে রসায়নের নিয়মকানুনগুলো আর শুধু ল্যাবের কাচের বোতলে আটকেনি, বরং আমাদের শরীর থেকে শুরু করে আমরা যে গ্রহে বাস করি তার সব কিছুতেই এর ছোঁয়া লেগে আছে। যেমন ধরুন, কাঁচা আম টক লাগে, কিন্তু পেকে গেলে মিষ্টি হয়ে যায় কেন? কারণ কাঁচা আমের ভেতরে থাকা অ্যাসিডগুলো পাকার সময় চিনি মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজে বদলে যায়। আবার ধরুন, পেটে অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড খাই। এটা কাজ করে কারণ এর ভেতরে থাকা ক্ষার পাকস্থলীর বাড়তি অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করে দেয়। জীবনের এরকম ছোট ছোট অনেক কেনর উত্তর কিন্তু এই রসায়নের মধ্যেই আছে। আর এখান থেকেই সবচেয়ে মজার ব্যাপারটা বোঝা যায়, রসায়ন কিন্তু একা একা দাঁড়িয়ে থাকা কোনো বিষয় না। এটা আসলে বিজ্ঞানের অন্য সব শাখার মধ্যে একটা সেতুর মতো কাজ করে। গাছের সালোক সংশ্লেষণ থেকে শুরু করে আমাদের মোবাইলের ব্যাটারি যেভাবে কাজ করে, সবকিছুই কিন্তু রসায়নের মূল নীতির উপরই নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত জ্ঞান, এত আবিষ্কার, এগুলো আসে কিভাবে? এটা তো কোনো জাদুর মতো ঘটে না, তাই না? এর পিছনে আছে একটা খুব গোছানো আর কঠিন গবেষণা প্রক্রিয়া। বিজ্ঞানীরা আসলে একটা নির্দিষ্ট রাস্তা ধরে হাঁটেন, যেটা অনেকটা আবিষ্কারের একটা নকশার মতো। প্রথমে একটা প্রশ্ন বা সমস্যা ঠিক করা হয়, তারপর আগের জ্ঞান থেকে একটা অনুমান করা হয়। এরপর শুরু হয় আসল কাজ, পরীক্ষা করা। সেই পরীক্ষা থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করা, আর সবশেষে একটা সিদ্ধান্তে আসা। নতুন কিছু জানার এটাই হলো মূল ভিত্তি। চলুন একটা সহজ উদাহরণ দেখি। ধরুন একটা বিকারে কিছুটা পানি আছে, আর তাতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড মেশাচ্ছি। এখানে মজার জিনিসটা হলো, যত বেশি লবণ মেশানো হচ্ছে, পানির তাপমাত্রা ততই কমে যাচ্ছে, মানে দ্রবণটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কিন্তু তাপশোষী বিক্রিয়ার একটা দারুণ বাস্তব উদাহরণ, যেখানে চারপাশ থেকে তাপ শোষিত হচ্ছে। তো এই যে তথ্যটা আমরা পেলাম, এখান থেকে আমরা খুব পরিষ্কার একটা সিদ্ধান্তে আসতে পারি, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইড যখন পানিতে মেশে, তখন এটা আশপাশ থেকে তাপ টেনে নেয়, আর ঠিক এ কারণে দ্রবণটা ঠান্ডা হয়ে যায়। দেখুন, একটা ছোট পরীক্ষা থেকে কত বড় একটা জিনিস প্রমাণ হয়ে গেল। রসায়নের জ্ঞান আমাদের যেমন অনেক ক্ষমতা দেয়, তেমনি এর সাথে একটা বড় দায়িত্বও চলে আসে। কারণ বিশাল ক্ষমতার সাথে বিশাল সতর্কতারও প্রয়োজন হয়। আচ্ছা, কোনো বোতল বা কন্টেইনারের গায়ে যদি এই চিহ্নগুলো দেখেন, তাহলে কি বোঝা উচিত? এই চিহ্নগুলো ঠিকভাবে চেনা এবং বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ এটা জীবন মৃত্যুর প্রশ্নও হয়ে দাঁড়াতে পারে। এই যে চিহ্নগুলো দেখছেন, এগুলো আসলে একটা আন্তর্জাতিক ভাষার মতো কাজ করে, যাতে পৃথিবীর যে কোনো দেশের মানুষই এক ঝলকে বিপদটা বুঝতে পারে। যেমন এই বোমার চিহ্নটা মানে হলো জিনিসটা বিস্ফোরক, আর খুলি আর হাড়ের চিহ্নটা মানে হলো এটা বিষাক্ত।
এই ব্যবস্থাটা আসলে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে নিরাপদে রাখার জন্যই তৈরি। এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা রসায়নের দ্বৈত চরিত্র নিয়ে কথা বলবো। মানে এটা একদিকে যেমন অসাধারণ সব সমাধান তৈরি করে, তেমনি ভুল ব্যবহারে এটা মারাত্মক সমস্যারও কারণ হতে পারে। একদিকে দেখুন, রসায়ন আমাদের জীবন বাঁচানোর ওষুধ দিয়েছে, ফসল ফলানোর জন্য সার দিয়েছে বিশুদ্ধ পানি। কিন্তু অন্যদিকে এর ভুল ব্যবহারের কারণেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, পরিবেশ দূষিত হতে পারে, আর তৈরি হতে পারে বিপজ্জনক রাসায়নিক বর্জ্য। তাই আমাদের দায়িত্ব হল এর ভালো দিকগুলো কাজে লাগানোর পাশাপাশি ঝুঁকিগুলোকেও সামলানো। ফরাসি রসায়নবিদ মার্সেলিন বার্থেলেটের একটা দারুণ কথা আছে, রসায়ন হল সেই বিজ্ঞান যা তার নিজস্ব বিষয়বস্তু তৈরি করে। কথাটা কিন্তু খুব গভীর। এর মানে হল রসায়ন নতুন নতুন জিনিস তৈরি করতে পারে, আর আমরা যা কিছু তৈরি করি তার ভালো মন্দের দায়ভারও আমাদেরই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমরা যখন পদার্থের শক্তিকে আরও বেশি করে ব্যবহার করতে শিখব, তখন কিভাবে আমরা এটা নিশ্চিত করব যে আমাদের প্রত্যেকটা আবিষ্কার শুধু মানবজাতির উন্নতির জন্যই ব্যবহৃত হবে আর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্যই রেখে গেলাম।